হ্যালো, আসসালামু আলাইকুম। একটু দেখো তো এখন ঠিক আছে কিনা, আসতে একটু লেট হয়ে গেল। সবকিছু গোছায় একটু আস্তে আস্তে লেট হয়ে গেল, একটু দেখো তো ঠিক আছে কিনা, লেখা দেখা যায় কিনা। 10টা 10 বাজে তো, আর 5টা মিনিট ওয়েট করে 5টা মিনিট পর থেকে শুরু করছি। আজকে প্রথম দিনই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। আচ্ছা চলে আসছো, একটু বলো তো কথা শোনা যায় কিনা, একটু শুধু কমেন্ট করে জানাও। হাসেম ভাই, ভাই আজকে হাসতে দেরি হয়ে গেছে। হ্যাঁ ভাই, ফিজিক্স পড়ান। ভাই লাইট বাড়াবো, আগামী দিন ইনশাল্লাহ লাইট বাড়াবো নি। আজকে লাইট বাড়ানোর মতো পরিস্থিতি নাই, আগামী দিন লাইট বাড়াবো নি, এর থেকে লাইট বাড়ছে না। ফোনের ব্রাইটনেস একটু বাড়ায় দেন, তাহলে হয়তো একটু বোঝা যাবে। আচ্ছা গুড, শোনা যায় সব ঠিকঠাক। আচ্ছা আসো 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 আসো। সময় নষ্ট না করি, যেহেতু সবাই চলে আসছে। দেখি, আচ্ছা চলে আসো। তাহলে আজকে আমরা কি দেখবো, কতটুকু দেখা যায় দেখি বোর্ডের। হ্যাঁ মোটামুটি অনেকটুকু দেখা যাচ্ছে। অল ওকে। আচ্ছা আসো, আজকে শুরু করবো কি, আজকে দেখো শুরু করবো হলো জৈব রসায়ন। আজকে কি শুরু করব, জৈব রসায়ন। জৈব রসায়ন। দেখো আমি আগে বলে দিই, আমি ক্যামেরার দিকে হয়তো খুব বেশি তাকাবো না, কারণ আমি ক্যামেরার দিকে তাকালে ফোকাস কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ফোকাস নষ্ট হয়ে যায়। আর কিন্তু না না না, তুমি আর হাসেম ভাই নাই, আরো অনেকে আছে, আমার এখানে অনেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি ক্যামেরার দিকে তাকালে ফোকাস নষ্ট হয়ে যায় আর ব্রাইটনেস কম বেশি হয়ে যায়। এটা আসলে ঠিক করার কোনো উপায় নাই ফেসবুক থেকে, থার্ড পার্টি অ্যাপ লাগে তো। তো আপাতত দেখো একটু কষ্ট করো। জি ভাই, স্টার্ট করি। আচ্ছা তাহলে শুরু করি। জৈব রসায়ন। এখন জৈব রসায়ন বলতে কি বোঝায় বলো তো? জৈব রসায়ন বলতে বোঝায় আসলে যে জৈব যৌগগুলো দিয়ে যে রসায়ন বা যে কেমিস্ট্রি বা যে বিক্রিয়াগুলো আমরা দেখি, সেগুলোকে আমরা একসাথে কি বলি, জৈব রসায়ন বলি। এখন এই জৈব রসায়নটা কেন ইম্পর্টেন্ট এটা আগে দেখে নিই। জৈব রসায়নটা আমাদের দেখো যে রসায়ন দ্বিতীয় পত্রের চ্যাপ্টার, ঠিক আছে, রসায়ন দ্বিতীয় পত্রের চ্যাপ্টার, রসায়ন দ্বিতীয় পত্র। আর এই একটা চ্যাপ্টার আছে না, এই একটা চ্যাপ্টার থেকে বোর্ডে 8টা সিকিউ এর মধ্যে 3টা সিকিউ হয়। কয়টা সিকিউ? 3টা সিকিউ। আর এমসিকিউ কতগুলো হয় জানো? এমসিকিউ প্রায় বোর্ডে 25টা এমসিকিউ এর মধ্যে 10টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। 10টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে ভাবো যে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এই জৈব রসায়ন। আর এই জৈব রসায়নের নর্মালি আমার ক্লাস লাগে 60টার বেশি, ঠিক আছে, 60+ ক্লাস লাগে। এখন দেখি আমি তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করব, যেহেতু তোমাদের ডিসেম্বর নভেম্বরের আগে তোমাদের শেষ করে দিতে হবে, কারণ না হলে তোমাদের ওই যে
টেস্ট পরীক্ষা কিন্তু ঠিক মতো দিতে পারবে না। তো আসো আমি তাড়াতাড়ি টানার চেষ্টা করবো, ভুজুং ভাজুং কিছু না বলে। আসো, জৈব রসায়ন। তাহলে জৈব রসায়নের মধ্যে শুরুতে যদি আমরা কিছু সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে জৈব যৌগ, জৈব যৌগ বলতে আসলে কি বোঝায় একটু খেয়াল করো। জৈব জৈব যৌগ, জৈব যৌগ মেইনলি আসলে বলতে বোঝায় যে কার্বনের যৌগ, ঠিক আছে। জৈব যৌগ মেইনলি হাইড্রোকার্বন। জৈব যৌগ কি ভাইয়া? জৈব যৌগ মেইনলি হাইড্রোকার্বন। তাহলে জৈব যৌগ বলতে কি বোঝায়? হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত গঠিত যৌগ, অর্থাৎ হাইড্রোকার্বন, অর্থাৎ কি? অর্থাৎ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন এর উদ্ভূত জাতক অথবা এদের উদ্ভূত জাতক। এখন ভাই উদ্ভূত জাতক কি? আচ্ছা দেখি দেখা যায় কিনা। ও আচ্ছা, লাইটের কারণে একটু দেখা অসুবিধা, তাই না? একটু বেশি উপরে লিখে ফেলছি। আচ্ছা আমি একটু মিশায়ে লিখছি, দাঁড়ো ফোকাস নড়ে গেছে। আমি আবার একটু মিশায়ে আবার লিখছি, আমি খেয়াল করিনি যে একবার উপরে চলে গেছে। আচ্ছা এখন দেখো, জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ বলতে কি বোঝায়? জৈব যৌগ বলতে আগে যেটা লিখছিলাম সেটাই, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের উদ্ভূত যৌগ সমূহ। তাহলে ভাইয়া এই জায়গায় বুঝলাম যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো তৈরি, সেই যৌগগুলো নর্মালি আমাদের জৈব যৌগ হয়। এখন এই জৈব যৌগগুলোর পরে আরেকটা কথা আছে, এদের উদ্ভূত যৌগসমূহ। এখন হাইড্রোকার্বনের উদ্ভূত যৌগসমূহ বা ডেরিভেটিভস বলতে কি বোঝায়? যে কোনো যৌগ থেকে যদি পরবর্তীতে আমরা কোনো বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বন পাই, তাহলে সেগুলো আমাদের কি? সেগুলো আমাদের জৈব যৌগ হবে। তাহলে কি সেগুলো আমাদের কি হবে? সেগুলো আমাদের জৈব যৌগ হবে কিন্তু, ঠিক আছে। তাহলে সেগুলো আমাদের জৈব যৌগ হবে। আচ্ছা তারপরে এখন এরপরে চলে আসো জৈব যৌগের আবিষ্কার। জৈব যৌগের আবিষ্কার সম্পর্কে একটু দেখি, ঠিক আছে। তাহলে আজকে কি দেখব? জৈব যৌগের আবিষ্কার। জৈব যৌগের আবিষ্কার কিভাবে হলো? শোনো, এইখান থেকে কথা বললে কিন্তু আরো এক্সট্রা অনেক কথা বলা যেত, যেহেতু তোমাদের সময় নেই আমি আর কিন্তু বলছি না। কারণ যে জৈব যৌগগুলো প্রাণী দেহ থেকে উদ্ভূত হয় নর্মালি, প্রাণী দেহ থেকে ছাড়া, প্রাণী ছাড়া অন্য কোথাও থেকে উদ্ভূত হয় না, এই জিনিসগুলো কিন্তু আরো অনেক কিছু বলা যেত, ওইসব কিন্তু আমি এখন বলছি না, ঠিক আছে। লেখা দেখা যায়, আর একটু বড় করতে হবে। আচ্ছা একটু শোনো, তোমাদের আমি শর্টকাটে কয়েকটা কথা বলি। আগে মনে করা হতো জৈব যৌগসমূহ জীব থেকে উদ্ভূত হতো বা জীব থেকে পাওয়া যেত, আর অজৈব যৌগসমূহ জড় উপাদানগুলো থেকে পাওয়া যেত। এখন কথা হইল, আমাদের এই ধ্যান ধারণা বিজ্ঞানী বার্জেলিয়াস নামক একজন বিজ্ঞানী দিয়েছিলেন, ঠিক আছে। এখন তাহলে কে দিয়েছিলেন? বিজ্ঞানী বার্জেলিয়াস। কত সালে? 1808 সালে। 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলেছিলেন? জৈব ও অজৈব যৌগ উনি পৃথক করছিলেন। কি বলছে? বার্জেলিয়াস কি করছিলেন? জৈব ও অজৈব যৌগসমূহ পৃথক করছিলেন, ঠিক আছে। অজৈব যৌগসমূহ পৃথকীকরণ পৃথক করছিলেন, ঠিক আছে। এখন তারপরে 1815 সালে উনি কি বলছেন জানো? 1815 সালে উনি বলছিলেন যে জৈব যৌগসমূহ প্রাণীদেহের মধ্যে কোনো একটা অদৃশ্য শক্তির প্রভাবে তৈরি হয়, ঠিক আছে, বা উদ্ভূত হয়। তাহলে উনি কি বলছিল? যে কত সালে? 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলছিল? যে জৈব যৌগসমূহ প্রাণীদেহের অভ্যন্তরে কোনো এক অজানা শক্তির প্রভাবে তৈরি হয়। এখন ওই অজানা শক্তিকে
তিনি কি বলেছিলেন? প্রাণশক্তি বলেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো বিজ্ঞানী 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা তত্ত্ব দেন। সেই তত্ত্বটার নাম কি? সেই তত্ত্বটার নাম হলো প্রাণশক্তি মতবাদ। কি দেন? প্রাণশক্তি মতবাদ। এই প্রাণশক্তি মতবাদটা 1828 সালে, ঠিক আছে, প্রাণশক্তি মতবাদটা 1828 সালে ওনার একজন স্টুডেন্ট ফ্রেডারিক উহুলার, ঠিক আছে, ফ্রেডারিক কিন্তু, ঠিক আছে, উহুলার। এখন উহুলার বা ভোলার তোমরা দুইটাই কিন্তু বলতে পারো, কারণ জার্মান ভাষায় ডাব্লিউ কে ভি এর মতো উচ্চারণ করা হয়। ঠিক আছে, তাহলে উহুলার বা ভোলার যেটা পাবা সেটাই কিন্তু রাইট। এখন দেখো ফ্রেডারিক উহুলার কি করেন? ফ্রেডারিক উহুলার এনাদের এই যে বার্জেলিয়াসের এই পুরো প্রাণশক্তি মতবাদটাকে ভুল প্রমাণ করেন একটা যৌগ আবিষ্কার করার মাধ্যমে। কি যৌগ? ইউরিয়া। এখন ইউরিয়া কিভাবে উনি আবিষ্কার করলো, এই জিনিসগুলো এখন আমরা দেখবো। আসো, এই ইউরিয়া কিভাবে আবিষ্কার করলো এখন সেই জিনিসটা দেখবো। আসো, আচ্ছা, এরপরে চলে আসো। এখন এইটুকু যদি তোমাদের মাথার উপর দিয়ে যায় বা এইখান থেকে যদি তোমাদের মাথায় হ্যাং করে, তাহলে এখন থেকে শোনো, এখন থেকে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আরেকবার একটু রিক্যাপ করি। আজকে আমাদের টপিক জৈব যৌগের মধ্যে শুরুতে ইতিহাসটা কি ছিল? যে বার্জেলিয়াস বলছিল জীবদেহ থেকে জৈব যৌগ তৈরি হয় আর জড় পদার্থ থেকে অজৈব যৌগগুলো তৈরি হয়। কিন্তু ওনাকে ভুল প্রমাণ করছিল ফ্রেডারিক উহুলার। এখন ফ্রেডারিক উহুলার একটা বিক্রিয়ার মাধ্যমে ওনাকে ভুল প্রমাণ করছিল। সেই বিক্রিয়াটা এখন আসো দেখি। সেই বিক্রিয়াটা কি? প্রথমে এখন সেই বিক্রিয়াটা দেখি। উনি কি করছিল জানো? উনি করছিল, দেখো, যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানেট, কি লেড সায়ানেট PbCnO2, অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেট উনি কি করেন? বিক্রিয়া করেন। ওরে আল্লাহ, এখানে কি আসছে বারবার? আচ্ছা, তাহলে উনি কি করেন? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম কি? এটার নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। আরেকটা কি? লেড সায়ানেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট কি করেন? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেটের বিক্রিয়া ঘটান। কিভাবে বিক্রিয়া ঘটান? দুই অণু অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডও 2 অণু। ঠিক আছে, না এখানে 2 অণু লাগবে না, আমি পরে দেখাই দেবো। ঠিক, আচ্ছা, কি ব্যাপার, সবাই চলে গেছে নাকি? কোনো ঝামেলা? না, আমার এখানে তো কোনো ঝামেলা দেখি না। আচ্ছা, আমি নিতে থাকি, দেখা যাক। আচ্ছা, তাহলে উনি কি করছিল? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট এইটাকে বিক্রিয়া ঘটানোর পরে কি তৈরি হয়েছিল জানো? লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে কি? লেড ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম সায়ানেট, তাহলে এটার নাম কি? এটার নাম ছিল আমাদের লেড ক্লোরাইড। আর এটার নাম কি ছিল? অ্যামোনিয়াম সায়ানেট, লেড ক্লোরাইড আর অ্যামোনিয়াম সায়ানেট। এখন যদি তুমি সমতাকরণ করো তাহলে একটু খেয়াল করো, এখানে আছে অ্যামোনিয়াম একটা, লেড এখানে দেখো তো একটা, ঠিক আছে, ক্লোরিন এখানে একটা, এখানে 2টা, তার মানে এখানে আমাদের 2 দিতে হবে। আর তাহলে অ্যামোনিয়াম 2টা হয়ে গেল, এখানে 2টা দাও, সায়ানেট 2টা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু সমতাকরণ শেষ। এখন কথা হলো ভাইয়া, এইখানে এগুলোর ভৌত অবস্থাগুলো কিরকম ছিল এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এইটা ছিল অ্যাকুয়াস ফর্মে, তাহলে এইটাও আমাদের অ্যাকুয়াস ফর্মে। আর এইটা লেড ক্লোরাইড, এটা একটা লবণ, তো এই লবণ সলিড হিসাবে অধক্ষিপ্ত হয়। লবণটা কি হিসাবে? সলিড হিসাবে অধক্ষিপ্ত হয়। এখন কথা হলো, বুঝলাম, তাহলে এই জায়গা থেকে আমাদের এই যে ফ্রেডারিক উহুলার কিভাবে ইউরিয়া আবিষ্কার করলেন সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে।
এখন ফ্রেডারিক উহুলার উনি কি করছিল যে লেড সায়ানেট থেকে এই যে অ্যামোনিয়াম সায়ানেট আবিষ্কার করলো। এখন উনি এই অ্যামোনিয়াম সায়ানেট যে অ্যাকুয়াস ফর্মে ছিল বা জলীয় দ্রবণে ছিল, উনি এই জলীয় দ্রবণটাকে একটু শক্ত করা বা একটু ঘন করার জন্য এটাকে তাপ দেন। ঠিক আছে, এটাকে কি দেন, এটাকে একটু তাপ দেন। এখন দেখো অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO অ্যামোনিয়াম সায়ানেট, এটাকে উনি তাপ দেন, কিন্তু একটু বেশি পরিমাণে তাপ দেওয়ার কারণে এখানে সমানুকরণ বিক্রিয়া ঘটে। এখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে, এখানে সমানুকরণ বিক্রিয়া ঘটে। কি রকম সমানুকরণ বিক্রিয়া, এই অ্যামোনিয়াম সায়ানেট, এটা কি, এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট এইটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়ে যায়, NH2CONH2। এইটা কি ভাইয়া, এটা আমাদের ইউরিয়া। এটা কি, এইটা হলো ইউরিয়া। এটা কি, এটা হলো ইউরিয়া। তাহলে এইখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে, এইখানে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এইখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে, এইখানে সমানুকরণ বিক্রিয়া ঘটে। এইখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে, এখানে সমানুকরণ বিক্রিয়া ঘটে। কিভাবে ভাইয়া সমানুকরণ বিক্রিয়া ঘটে, আসো একটু দেখে নিই। এখন কথা হলো এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা একটু আয়নিক্যালি যদি ভাঙি, তাহলে অ্যামোনিয়াম CnO, অ্যামোনিয়াম প্লাস CnO মাইনাস এরকম হয়, তাই না? অথবা আমরা এরকম বলতে পারি না, একটু খেয়াল করো, অথবা আমরা এরকম বলতে পারি না যে অ্যামোনিয়াম NH4, এখন N যেটা, এটার একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এখন এই জায়গায় আরেকটা হাইড্রোজেন এসে এখানে আসলে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়। ঠিক আছে, ব্যাপারটা এরকম, NH3 প্লাস হাইড্রোজেন প্লাস, তাহলে আমাদের NH4 প্লাস এরকম হয়ে যায়। তো এখানে একটা প্লাস থাকার কারণে এরকম প্লাস তৈরি হয়। ঠিক আছে, আর নাইট্রোজেনের দুইটা কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা এই যে এই সায়ানাইড আছে না, এই সায়ানাইডের সাথে যুক্ত হয়। 1 2 3 অক্সিজেন, নাইট্রোজেনের কয়টা থাকে, একটা দুইটা তিনটা। ঠিক আছে, নাইট্রোজেনের মুক্তজোড় থাকে দুইটা, তিনটা হাত হয়ে গেল। এখন অক্সিজেনের ক্ষেত্রে O মাইনাস, আর এখানে এর কয়টা থাকে, একটা দুইটা তিনটা, হ্যাঁ কমপ্লিট। এখন হাসান ভাই একটু দেখেন তো এমনিতে সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, এইখানে আমি এই জিনিসটা আরেকবার একটু ভাঙায় দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করো, তাহলে দেখবো কেমিস্ট্রি ইজি হয়ে গেছে। কি হবে, প্রথমে দেখি অ্যামোনিয়াম সায়ানেট। এখন অ্যামোনিয়াম সায়ানেটের গাঠনিক ফর্ম কিরকম, এইরকম। এখন কেন ভাইয়া এইরকম, এখানে একটু চলে আসো, এখানে আমাদের ফার্স্ট পেপারে 3 নাম্বার চ্যাপ্টারের জ্ঞান কাজে লাগবে। আসো, এই জায়গায় আমাদের কি ছিল, অ্যামোনিয়া ছিল না, দেখো অ্যামোনিয়াম আয়ন, এইটুক বলতে আসলে কি বোঝায়, দেখো অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এটার ক্ষেত্রে কি, নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা। এখন এই যে লাস্ট কক্ষপথে যে 5টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 3টা থাকে সিঙ্গেল ইলেকট্রন, আর বাকি 2টা থাকে জোড় ইলেকট্রন। এই সিঙ্গেল ইলেকট্রনের সাথে হাইড্রোজেন এসে বন্ড ফর্ম করে, এই সিঙ্গেল ইলেকট্রনের সাথে হাইড্রোজেন এসে বন্ড ফর্ম করে। আর এই যে বাকি যে মুক্তজোড় ইলেকট্রন ছিল, এই জায়গায় এসে, ও আচ্ছা বন্ড তো ফর্ম করলো। এখন কথা হলো এই জায়গায় আরেকটা হাইড্রোজেন প্লাস এসে যুক্ত হয়, হাইড্রোজেন প্লাস এসে যুক্ত হয়, এই যে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন এসে যুক্ত হয়। এখন যুক্ত হওয়ার পরে তারপরে একটু খেয়াল করো, তো এই যে যুক্ত হলো, যুক্ত হওয়ার কারণে এই যে আমরা কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি। এই প্লাস চিহ্নটা কেন দিয়েছি, কারণ এই যে আমাদের হাইড্রোজেন প্লাস এসে কিন্তু যুক্ত হয়েছিল। এখন এরপর দেখো সায়ানাইডে চলে আসি। সায়ানাইডের ক্ষেত্রে একটু খেয়াল করো, CnO এরকম মাইনাস কেন লিখলাম, একটা কার্বনের কয়টা হাত ভাইয়া, একটা কার্বনের 4টা হাত, একটা কার্বনের কয়টা হাত, একটা কার্বনের 4টা হাত। দেখো একটা দুইটা, এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, এই কারণে এদিকে আমাদের কার্বনের 4টা হাত হয়েছে। আর এই জায়গায় দেখো নাইট্রোজেনের কয়টা হাত, 3টা, আর বন্ধন আর মুক্তজোড় ইলেকট্রন থাকে একটা। তাহলে দেখো মুক্তজোড় ইলেকট্রন 1 জোড়া, আর দেখো 3টা বন্ধন। আর একটা অক্সিজেনের কয়টা বন্ধন, 2টা, একটা, আর যেহেতু আরেকটা বন্ধন ওদিকে ফর্ম করেনি, এই কারণে আমাদের কিন্তু মাইনাস হয়েছে। আর অক্সিজেনের লাস্টের কক্ষপথে কিন্তু এক্সট্রা কিন্তু যে 6টা ইলেকট্রন থাকে, সেই 6টা ইলেকট্রন কিন্তু আমরা এখানে কিন্তু দেখানো শেষ। তাহলে এই জায়গাটা একটু কেমিস্ট্রিটা বুঝতে পারছো। এখন কথা হলো এই জায়গা থেকে আমাদের সমানুকরণ বিক্রিয়াটা কিভাবে ঘটে। এখন এটাতে যদি আমি তাপ দিই, তাপ দিলে কি হবে জানো, এটাতে যদি তাপ দিই তাহলে আমাদের ইউরিয়া হয়ে যাবে। ইউরিয়া কিভাবে হয় ভাইয়া, দেখো ইউরিয়া কিভাবে হয়, এই যে কার্বন আছে না, এই কার্বন আর অক্সিজেন একসাথে বাইন্ড ফর্ম করে এই যে কি বলে NH4 আছে না, দুইটা NH2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে কি NH2 তারপরে CO NH2,
এইটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। কেন ভাইয়া সমানুকরণ বিক্রিয়া? কারণ সমানুকরণ বিক্রিয়াতে আমরা জানি যেসব বিক্রিয়ায় যৌগসমূহের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যায়। আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যায়। তাহলে ভাইয়া এখানে বললেন যে গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যায়, আমরা অ্যামোনিয়াম সায়ানাইডের গাঠনিক সংকেত না হলে পেলাম। এখন আমাদের ইউরিয়ার গাঠনিক সংকেতটা জানতে হবে না? একটু খেয়াল করো তো, ইউরিয়ার গাঠনিক সংকেতটা জানতে হবে না? ও আচ্ছা, আরেকটু বড় করে লিখবো? ঠিক আছে, আমি আরেকটু বড় করে লিখছি, এইটুক শেষ করি, তারপর আরেকটু বড় করে লিখবো নি, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে ইউরিয়ার গাঠনিক সংকেতটা দেখি। ইউরিয়ার গাঠনিক সংকেত কি? দেখো এইখানে একটা নাইট্রোজেনের কয়টা হাত? একটা নাইট্রোজেনের 3টা হাত। কয়টা? একটা, দুইটা, 3টা হাত। 2টা হাতে হাইড্রোজেন, 2টা হাতে হাইড্রোজেন। আর বাকি কি থাকে? আর কিন্তু বাকি থাকে 2টা মুক্তজোড় ইলেকট্রন, দিয়ে দিলাম। এখন এই যে কার্বন, একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত। এই কার্বনের একটা হাত, এই পাশে আরেকটা হাত, 2টা হাত। আর উপরে অক্সিজেনের সাথে 2টা হাত। এখন এইখানে আবার নাইট্রোজেন, কয়টা হাত? 3টা হাত। একটা নাইট্রোজেন, একটা, দুইটা, 3টা হাত। হাইড্রোজেন, হাইড্রোজেন, এটার মুক্তজোড় এইরকম। দেখো তো এখন কি বুঝতে পারছো নাকি? দেখো এখন কিন্তু আমাদের ইউরিয়া, একটু খেয়াল করো, এইটা কিন্তু আমাদের ইউরিয়ার গাঠনিক সংকেত, আর এটা কিন্তু আমাদের অ্যামোনিয়াম সায়ানাইডের গাঠনিক সংকেত। একটু খেয়াল করো, এইখানেও যে কয়টা নাইট্রোজেন ছিল, এখানেও সেই কয়টা নাইট্রোজেন। দেখো একটা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, এখানেও কিন্তু 2টা নাইট্রোজেন। এখানে দেখো 4টা হাইড্রোজেন, এখানে দেখো 2 2 4টা হাইড্রোজেন। একটা কার্বন, একটা অক্সিজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। কিন্তু দেখো এদের কিন্তু টোটালি গাঠনিক সংকেতটা কিন্তু ভিন্ন। তাহলে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, এই রকম রূপান্তরগুলোকে আমরা কি বলবো? এই রূপান্তরগুলোকে কিন্তু আমরা বলবো, এই রূপান্তরগুলোকে আমরা কি বলবো? এই রূপান্তরগুলোকে আমরা বলবো সমানুকরণ। ঠিক আছে? আর এই বিক্রিয়াগুলোকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এইটুকু কি বুঝতে পারছো নাকি? একটু দেখো, আর এইটুকু খাতায় তুলে নাও, আমি একটু মিশাই দিব। তো যদি তোলা হয়ে যায় তাহলে একটু স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, আমি সরে আসি, স্ক্রিনশট নাও। এখন ঠিক মতো দেখা যাচ্ছে তো? আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া শেষ, আমি কিন্তু মিশালাম। স্ক্রিনশট নেওয়া শেষ হলো, আমি কিন্তু মিশালাম মিশালাম মিশালাম। আচ্ছা, এটা একটু নিচে লিখি। আচ্ছা, এরপর চলে আসো, আমরা আমাদের দেহ সম্পর্কে এখন একটু জানি। এই জিনিসগুলো এখন যেগুলো তথ্য দিব, এগুলো আগেকার এডিশনের বইগুলোতে ছিল না, বর্তমান এডিশনের বইগুলোতে আছে। আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। জিনিসগুলো কি ভাইয়া? চলে আসো। এখন পর্যায় সারণী সম্পর্কে তো নিশ্চয়ই সবাই জানো, পর্যায় সারণী সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো, তাই না? এখন পর্যায় সারণী সম্পর্কে যদি জানো, বলো তো পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে? পর্যায় সারণীতে আমাদের, পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে? পর্যায় সারণী, আমি যদি বলি পর্যায় সারণী, পর্যায় সারণীতে মৌল আছে 118টি। পর্যায় সারণীতে মৌল আছে কয়টি? 118টি। এখন কথা হলো এর মধ্যে কতগুলো আমাদের প্রাকৃতিক এবং কতগুলো আমাদের কৃত্রিমভাবে তৈরি করা, বলতে পারবা? 9-10-এ তোমরা পড়ছিলে, আমি এখানে বলে দিই, 9-10-এ পড়ছিলে প্রাকৃতিক কয়টা? 9-10-এ পড়ছিলে কিন্তু প্রাকৃতিক কয়টা? 98টা। আর কৃত্রিম কয়টা ছিল? কৃত্রিম ছিল, ওরে আল্লাহ, আমার চা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা,
কৃত্রিম কয়টা ছিল? কৃত্রিম ছিল কিন্তু 20টা। তাহলে প্রাকৃতিক কয়টা ছিল? প্রাকৃতিক ছিল 98টা, কৃত্রিম ছিল 20টা। কিন্তু এখন একটু খেয়াল করো, তোমাদের নতুন এডিশনের বইয়ে দেখলাম যে প্রাকৃতিক কতগুলো দিয়েছে জানো? প্রাকৃতিক দিয়েছে 90টা, প্রাকৃতিক দিয়েছে 90টা। আর কৃত্রিম কতগুলো দিয়েছে জানো? কৃত্রিম দিয়েছে 28টা। এখন আমি জানি না কেন এরকম করছে, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে তাই আমি একটু বলছি। আর মানুষের দেহে পাওয়া যায় বা মানব দেহে পাওয়া যায়, তোমাদের ক্লাস 9-10-এ ছিল 26টা মৌল। মানব দেহে কতগুলো মৌল পাওয়া যায়? 26টা মৌল, 26টি। কিন্তু 9-10-এ এটা দেওয়া ছিল, কিন্তু বর্তমানে এটা কয়টা দিয়েছে জানো? বর্তমানে দিয়েছে 27টি মৌল। বর্তমানে কয়টি দিয়েছে? বর্তমানে দিয়েছে হলো 27টি মৌল। এখন কথা হলো ভাইয়া, কথা হলো এই জায়গায় একটু চলে আসো। এই 27টা মৌলের মধ্যে, এই 27টা যে মৌল, এই 27টা মৌলের মধ্যে আমাদের মানুষের দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কারা? এই 27টা মৌলের মধ্যে আমাদের দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে মোট 4টা মৌল। তবে একটু বলে নিই, আমাদের দেহে কিছু বায়ো অণু, ঠিক আছে, কি থাকে? বায়ো অণু। কি থাকে? বায়ো অণু। বায়ো অণু আমাদের দেহে কয়টা থাকে জানো? বায়ো অণু আমাদের দেহে 4টা থাকে। কি 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 একটু দেখো তো। আমিষ বা প্রোটিন। এখন আমিষ বা প্রোটিন তো আমরা বলতে পারি না, কি বলতে পারি? অ্যামিনো অ্যাসিড। আমিষ বা প্রোটিন না বলে কি বলবো আমরা? অ্যামিনো অ্যাসিড। কি থাকে? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তারপর আর কি থাকে? আর থাকে হলো কার্বোহাইড্রেট। কিছু কার্বোহাইড্রেট বলতে তুমি বিভিন্ন রকম সুগার বোঝাতে পারো। তো কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট। আর কি থাকে? কার্বোহাইড্রেটের সাথে থাকে স্নেহ বা লিপিড। স্নেহ বা লিপিড, এগুলো আমাদের কিন্তু বায়ো অণু। এগুলো আমাদের কি? এগুলো আমাদের কিন্তু বায়ো অণু। এগুলো আমাদের কি? বায়ো অণু। আর কি থাকে? আর একটা জিনিস, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এখন ভাই একটি নিউক্লিক অ্যাসিড কি জিনিস? নিউক্লিক অ্যাসিড কি জিনিস? নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আরএনএ আমরা বলি না, এই ডিএনএ আরএনএ গুলোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কি জিনিস ভাইয়া? নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আরএনএ। নিউক্লিক অ্যাসিড কি জিনিস? নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আরএনএ। এখন একটু চলে আসো যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ, ঠিক আছে বুঝলাম। এখন ভাইয়া দেখো তো, এই 4টা জিনিস তৈরিতে আমাদের কোন কোন মৌল কাজে লাগে? এই 4টা জিনিস তৈরিতে আমাদের কাজে লাগে 4টা মৌল, ঠিক আছে? আমাদের কয়টা মৌল কাজে লাগে? 4টা মৌল। কি কি ভাইয়া? একটা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক আছে? এই 4টা মৌল আমাদের কাজে লাগে। এই 4টা মৌল আমাদের কাজে লাগে। কিভাবে কাজে লাগে একটু বলি। দেখো, অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত কি? দেখো, কার্বন, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে মিথাইল গ্রুপ, আর হাইড্রোজেন NH2। তাহলে এইখান থেকে দেখো কার্বন আছে, এইখান থেকে কার্বন, এইখান থেকে হাইড্রোজেন, এইখান থেকে নাইট্রোজেন। এরপর চলে আসো কার্বোহাইড্রেট থেকে কি পাই? কার্বোহাইড্রেটের মধ্যে আমরা সব থেকে সহজটা গ্লুকোজ ধরে নিই, C6H12O6। এইখান থেকে আমরা কার্বন পাই, এইখান থেকে আমরা হাইড্রোজেন পাই, এইখান থেকে আমরা অক্সিজেন পাই। দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আমরা কিন্তু পেয়ে গেছি। লিপিডের মধ্যে কিন্তু আমরা সেম জিনিসগুলো পাবো। তাহলে এই যে 4টা মৌল, এই 4টা মৌলকে কি বলা হয় জানো? এই 4টা মৌলকে বলা হয় বিল্ডিং ব্লক। মানুষের দেহের বিল্ডিং ব্লক বলা হয় এই 4টা মৌলকে। মানুষের দেহে কি বলা হয় ভাইয়া? মানুষের দেহে বিল্ডিং ব্লক বলা হয় এই 4টা মৌলকে। আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝো, আর কিছু তেমন কিছু লাগবে না। এইবার চলে আসো, আমি বিচ্ছিন্নভাবে একটা তোমাকে তথ্য দিই। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি বিচ্ছিন্নভাবে দিচ্ছি, একটু চিন্তা করো। এখন আসো, এখন একটু খেয়াল করো, আমরা কি দেখছি? আজকে আমাদের টপিক কি? জৈব রসায়ন না? আজকে আমাদের টপিক কি? আমাদের টপিক হলো জৈব রসায়ন। জৈব রসায়ন বা জৈব যৌগ,
জৈব রসায়ন বা জৈব যৌগের, আমি জৈব রসায়নে দিই, ঠিক আছে। দেখো, জৈব রসায়নের জনক একজন আছে না, জৈব রসায়নের জনক কে? জৈব রসায়নের জনক হলো ফ্রেডারিক উহুলার। কি? ফ্রেডারিক উহুলার। আমি এটা আলাদাভাবে বললাম, আলাদাভাবে বলার কারণ হলো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম বা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। কেন ভাইয়া? কারণ আমরা জৈব যৌগ পড়ছি না বা জৈব রসায়ন পড়ছি, এখন এই জৈব রসায়নের জনকটাকে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে জৈব রসায়নের জনককে? জৈব রসায়নের জনক হলো ফ্রেডারিক ওহুলার। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু একটা এমসিকিউ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা একটা নতুন টপিকে ঢুকবো। এখন আমরা কিসে ঢুকবো? একটা নতুন টপিকে ঢুকবো। আসো, নতুন টপিকটা একটু খেয়াল করো। যদি কেউ না তুলতে পারো আপাতত দেখো, কারণ ফেসবুকে তো থাকবে, পরে স্ক্রিনশট দিয়ে তুলে নিতে পারবে। এখন আসো, জৈব যৌগ গঠন করব। জৈব যৌগ পৃথিবীতে কতগুলো আছে, অজৈব যৌগ কতগুলো আছে, কে বেশি বড়লোক? আসো সেটা দেখব, কে বেশি বড়লোক। আচ্ছা, তোমাদের ধারণা কি বলো তো? জৈব যৌগ কতগুলো আছে? জৈব যৌগ কতগুলো আছে? জৈব যৌগ পৃথিবীতে আছে ৮০ লাখের মতো। জৈব যৌগ কত আছে? ৮০ লাখের বেশি, ৮০ লাখের বেশি। আর অজৈব যৌগ কতগুলো আছে? তোমাদের কি ধারণা, অজৈব যৌগ বেশি না কম বলো তো? অজৈব যৌগগুলো পৃথিবীতে বেশি না কম বলতে পারবা? অজৈব যৌগের সংখ্যা কিন্তু ১ লাখের মতো, মাত্র ১ লাখ, ১ লাখের মতো, ১ লাখের মতো। তাহলে একটু খেয়াল করো, জৈব যৌগগুলো কত? জৈব যৌগগুলো কিন্তু রাফিক ভাই সেরা। তাহলে জৈব যৌগ কতগুলো থাকে? জৈব যৌগগুলো কিন্তু থাকে ৮০ লাখের বেশি, আর অজৈব যৌগ কতগুলো থাকে? মাত্র ১ লাখের মতো। তাহলে ভাই নিশ্চয়ই কিছু কারণ আছে যার কারণে এই জৈব যৌগগুলো সংখ্যা এত বেশি। এর মেন কারণ হলো, কারণটা কি ভাইয়া? কারণটা হলো কার্বন এর প্রাচুর্যতা। কার্বনের প্রাচুর্যতা, এর মেন কারণটা হলো কার্বনের প্রাচুর্যতা। এখন ভাই কার্বনের প্রাচুর্যতা কি জিনিস? কার্বনের প্রাচুর্যতা হলো একটা জৈব যৌগে অনেক বেশি পরিমাণ কার্বন থাকবে, ঠিক আছে, অনেক বেশি পরিমাণ কার্বন থাকবে। হাইড্রোজেন তো থাকবে, হাইড্রোজেন নাও থাকতে পারে, তবে কার্বন থাকবে এবং অনেক বেশি পরিমাণ কার্বন থাকবে। এখন এই কার্বন থাকার প্রাচুর্যতা বা এইটার কারণ আছে, যে কার্বনের যে প্রাচুর্যতা, এই কার্বনের প্রাচুর্যতার কারণ আবার ৩টি। কার্বনের প্রাচুর্যতা বা এই কার্বন যে এত বেশি, এইটার কারণ আবার ৩টি। প্রাচুর্যতার কারণ কয়টি ভাইয়া? কার্বনের প্রাচুর্যতার কারণ হলো ৩টি। কি কি? কার্বনের প্রাচুর্যতার কারণ যে ৩টা, এই ৩টার ক্ষেত্রে একটু খেয়াল করো। একটা হলো কার্বনের ক্যাটেনেশন ধর্ম। কি ভাইয়া? কার্বনের ক্যাটেনেশন ধর্ম। কার্বনের কি ধর্ম ভাইয়া? ক্যাটেনেশন ধর্ম। তারপরে কি ভাইয়া? কার্বনের ক্যাটেনেশন ধর্মের পরে আছে কার্বনের সমানুকরণ ধর্ম, ঠিক আছে, বা সমানতা। কার্বনের সমানুতা। তাহলে ক্যাটেনেশনের পর আরেকটা কি? আরেকটা হলো সমানতা। আরেকটা কি আছে? ক্যাটেনেশন ধর্ম, সমানতা, আরেকটা আছে পলিমারকরণ।
পলিমারকরণ। আরেকটা কি আছে ভাইয়া? আরেকটা আছে পলিমারকরণ। এখন আসো আমরা এই প্রত্যেকটা এক একটা করে বিস্তারিত দেখব। এখন দেখি প্রত্যেকটা এক একটা করে বিস্তারিতভাবে দেখব। আসো, এই যে ক্যাটেনেশন ছিল না, ক্যাটেনেশন জিনিসটা কি ভাইয়া? ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন এই শব্দটা আসছে লাটিন একটা ওয়ার্ড থেকে। কোথায় থেকে ভাইয়া? লাটিন ক্যাটেনা ওয়ার্ড থেকে। লাটিন কি? ক্যাটেনা শব্দ থেকে, শব্দ থেকে। এখন ভাইয়া ল্যাটিন এই ক্যাটেনা শব্দটা, লাটিন এই ক্যাটেনা শব্দটার অর্থ কি? ক্যাটেনা শব্দের অর্থ হলো শিকল। ক্যাটেনা শব্দের অর্থ কি? ক্যাটেনা অর্থ কি? ক্যাটেনা অর্থ হলো শিকল। ক্যাটেনা অর্থ হলো কি? শিকল। এখন ভাইয়া ক্যাটেনা অর্থ যে শিকল, এই শিকল জিনিসটা কি, বা শিকল কেন বললাম, শিকলটা কেন বললাম? আসো আমি এখানে বাংলা কথায় লিখি, দেখো কি বলছে। কার্বনের অসংখ্য পরমাণু, কার্বনের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, পরস্পরের সাথে যুক্ত হয়ে, তাহলে কি ভাইয়া? কার্বনের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতির, বিভিন্ন আকার আকৃতির ও দৈর্ঘ্যের, বিভিন্ন আকার আকৃতির ও দৈর্ঘ্যের দীর্ঘ বলয় বা শিকল, দীর্ঘ বলয় বা শিকল, শিকল গঠন করার ধর্মকে কি বলে ভাইয়া? গঠন করার ধর্মকে ক্যাটেনেশন বলে। ক্যাটেনেশন বলে, ক্যাটেনেশন বলে। এখন ভাইয়া এই জিনিসটা একটু খেয়াল করো, ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায়, মাথা গরম করা যাবে না, মাথা গরম করলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন আসো, কার্বনের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতি দৈর্ঘ্যের দীর্ঘ বলয় গঠন করব। যেমন ধরো, আসো আমরা যদি মিথেন যদি চিন্তা করি, দেখো তো তোমরা ছোটবেলায় জানো কার্বনের চারদিকে 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে? মিথেন। এরপরে চলে আসো, যদি ইথেন করতে চাই, তারপরে আমি এগুলো আবার দেখাবো কেন নামকরণ এরকম হয়, কেন কি হয়, এগুলো দেখাবো। কিন্তু একটু খেয়াল করো, কার্বন কিন্তু এখানে একটা আছে, এখানে 2টা আছে। আমি ইচ্ছা করলে দেখো 4টা হাত দিয়ে কিন্তু অসংখ্য কার্বন আমি কিন্তু যুক্ত করতে পারতাম। এই অসংখ্য কার্বন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে আমাদের কি তৈরি করে? একটা শিকল বা একটা চেইন তৈরি করে। একটা শিকল বা একটা কি তৈরি করে? একটা শিকল বা একটা চেন তৈরি করে। এই যে চেন তৈরি করছে, এই চেন তৈরি করাটাকে কি বলা হয়? ক্যাটেনেশন বলে। তাহলে ভাই এই চেন তৈরি করাকে কি বলে? এই চেন তৈরি করাকে বলে ক্যাটেনেশন। তাহলে দেখো কয়েকটা কার্বন পরস্পরের সাথে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যে চেইনের মতো গঠন তৈরি করছে, এই চেইনের মতো গঠনকে কি বলা হয়? আমাদের ক্যাটেনেশন ধর্ম বলা হয়। তাহলে কি বলা হয়? এই চেইনের মতো গঠনটাকে বলা হয়, বা চেইন তৈরি করার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় ক্যাটেনেশন। এই চেইন তৈরি করার ক্ষমতাকে। আচ্ছা, বলয় মানে কি? বলয় আমি আজকে খুব বেশি বোঝাবো না, সামনে দেখাবো। বলয় জিনিসটা হলো, যেমন ধরো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই যে প্রত্যেকটা কার্বন দেখো যে এই জায়গায় একটু খেয়াল করো, আমি যদি এরকম করে সবগুলো যদি করি তাহলে এরকম করে দেখতে পারবা। এই যে কার্বনের একটা চক্র তৈরি করলো না, এই চক্রটাকে বলা হয় বলয়। এই চক্রটাকে বলা হয় বলয়। এই যে কার্বনের যে একটা গোটা একটা চক্র তৈরি করলো, এই চক্রটাকে বলা হয় বলয়। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে এখানে আমরা ক্যাটেনেশন দেখলাম না, এই ক্যাটেনেশনের মানে ক্যাটেনেশন যে হচ্ছে, কেন হচ্ছে? একটা শুধুমাত্র কার্বনে যে ক্যাটেনেশন করছে বা বাকি আর কেউ যে ক্যাটেনেশন করছে না, কেন করছে না, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। ঠিক
ঠিক আছে, যে অন্য কোনো মৌল করলো না, শুধুমাত্র কার্বন ক্যাটাইনেশন করছে আর কার্বন দিয়ে আমরা জৈব যৌগ করছি, তার কারণ কি? এমন প্রকৃতিতে কি কারণ আছে যে এটার হতে পারে? দেখো আমি এই জায়গায় ছোট ছোট করে কিছু কয়েকটা পয়েন্ট লিখছি। দেখো কারণ কি, এই ক্যাটাইনেশনের কারণ। এগুলো কিসের কারণ ভাইয়া? এগুলো আমাদের ক্যাটাইনেশনের কারণ। তাহলে ক্যাটাইনেশনের কারণ কি? ক্যাটাইনেশনের মেইন কারণ একটু দেখো, ক্যাটাইনেশনের মেইন কারণ কার্বন আচ্ছা তোমাকে যদি বলি কার্বন পর্যায় সারণীর কোথায় অবস্থিত, একটু যদি খেয়াল করো, কার্বন পর্যায় সারণীর কিন্তু 14 নম্বর গ্রুপে অবস্থিত। 14 নম্বর গ্রুপে কেন, বা 14 নম্বর গ্রুপে থাকলে ওর সুবিধাটা কি? 14 নম্বর গ্রুপে থাকলে কিন্তু দেখো কার্বনের লাস্টের কার্বনের কত 6 না, সি দেখো 1s2 2s2 2p2, দেখো লাস্টের কক্ষপথে চারটা ইলেকট্রন আছে, আর এই লাস্টের কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য আরো কিন্তু আমার 4টা ইলেকট্রন দরকার। তাহলে দেখো অর্ধপূর্ণ আছে না, বা অর্ধেক হয়ে আসে না? এই অর্ধেক থাকাটা কার্বনের জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি, ঠিক আছে, অনেক বেশি বেনিফিট দেয়। এখন আসো, কার্বনের এই ক্যাটাইনেশন ধর্মের মেন 3টা কারণ আছে। 3টা কারণ কি কি? এক হলো কার্বন কার্বন বন্ধন শক্তি। কার্বন কার্বন বন্ধন শক্তি কত? কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। 347 কিলোজুল পার মোল, 347 কিলোজুল পার মোল। আর তারপরে একটু খেয়াল করো, তারপরে তড়িৎ ঋণাত্মকতার মান আমরা কি দেখব? তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার মান। এই যে আমরা কি দেখব? আমরা এই যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত জানো? কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। এই 2.5টা খুবই তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ আমরা জানি পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলকে, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতা কত ছিল? 4। আর সব থেকে কম তড়িৎ ঋণাত্মকতার মৌল তুমি বলতে পারো মোটামুটি লিথিয়ামের ক্ষেত্রে বলতে পারো যে লিথিয়ামের ক্ষেত্রে কত থাকে? লিথিয়ামের ক্ষেত্রে 1 থাকে। তাহলে সর্বনিম্ন তুমি 1 হিসাবে ধরে নিতে পারো। 1-এরও কম থাকে, যদিও 0.9 থাকে অনেকের ক্ষেত্রে, তো তুমি আপাতত 1 ধরে নিতে পারো। দেখো 1 আর 4 এর মাঝামাঝি দেখো আড়াই আছে কিন্তু, ঠিক আছে, এর মাঝামাঝি আড়াই আছে। এই যে কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি পর্যায়ে, দেখো ওর কিন্তু অর্ধেক অরবিটাল পূর্ণ ছিল, এর তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি, এর বন্ধন শক্তিটাও মাঝামাঝি। আবার এর দেখো পারমাণবিক ব্যাসার্ধও কিন্তু ক্ষুদ্র। এই পারমাণবিক ব্যাসার্ধ ক্ষুদ্র হওয়ার কারণেও কিন্তু ও বিভিন্ন রকম যৌগ কিন্তু তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে এর কি? এর পারমাণবিক ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ ক্ষুদ্র, পারমাণবিক ব্যাসার্ধ ক্ষুদ্র। এই যে আমাদের 3টা কারণ পেলাম না? এই 3টা কারণের জন্যই কার্বনের ক্যাটাইনেশন ধর্মটা পসিবল। এই 3টা কারণের জন্যই কার্বনের ক্যাটাইনেশন ধর্মটা পসিবল, কার্বন ক্যাটাইনেশন করতে পারে। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা কার্বনের ক্যাটাইনেশনের কিছু উদাহরণ দেখব। কার্বনের ক্যাটাইনেশনের কিছু উদাহরণ দেখব। আসো, আমি মিশালাম, দেখো স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। 1 2 3 মিশালাম। আচ্ছা, এখন চলে আসো, কার্বনের ক্যাটাইনেশনের কিছু উদাহরণ দেখব। ক্যাটাইনেশনের নর্মাল উদাহরণগুলো আমরা অনেক জানি, যেমন ধরো যে মিথেন না, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো আমরা ক্যাটাইনেশনের অনেক উদাহরণ কিন্তু জানি। কিন্তু আমাদের কিছু স্পেশাল উদাহরণ দরকার। স্পেশাল উদাহরণ কার উদাহরণ? কার্বনের ক্যাটাইনেশনের কিছু স্পেশাল উদাহরণ। কার্বনের ক্যাটাইনেশনের কার্বনের ক্যাটাইনেশনের একটা স্পেশাল উদাহরণ কি ভাইয়া? ফুলারিনস। দেখো তো আমি বড় করে লিখলাম, তাও বানানটা দেখতে পাও কিনা দেখো, ফুলারিনস। কার্বনের ক্যাটাইনেশনের একটা স্পেশাল উদাহরণ কি ভাইয়া? ফুলারিনস।
ফুলারিনস বা ফুলারিন, ঠিক আছে, ফুলারিন, ফুলারিন। এখন ভাইয়া ফুলারিন কি জিনিস? ফুলারিন কি জিনিস? দেখো, কার্বনে, একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। এইরকম মনে করো একটা, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত মিলে কি তৈরি করে? একটা গোলক তৈরি করে। প্রত্যেকটা কার্বনের 4টা হাত মিলে কি তৈরি করে? গোলক তৈরি করে। প্রত্যেকটা কার্বনের 4টা হাত মিলে কি তৈরি করে? গোলক তৈরি করে। এখন এই যে গোলকগুলো তৈরি করতে ফুলারিন, মানে গোলকগুলো তৈরি করে যে ফুলারিনস তৈরি করব আমরা, এর জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক আমাদের কার্বন দরকার, ঠিক আছে? তাহলে ফুলারিনসে কতগুলো কার্বন থাকে? ফুলারিনসে বা ফুলারিন তৈরিতে কতগুলো কার্বন থাকে? তৈরিতে 30 থেকে 70টি কার্বন থাকে বা ব্যবহৃত হয়, বা বিশেষ করে থাকে, যে ফুলারিনস তৈরিতে বা ফুলারিনসে 30 থেকে 70টি কার্বন থাকে। আমি ফুলারিনস এ লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক বুঝতে। ফুলারিনসে 30 থেকে 70টি কার্বন থাকে, এটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি দেয়। তাহলে ফুলারিনসে কতগুলো কার্বন থাকে? ফুলারিনসে 30 থেকে 70টি কার্বন থাকে। এখন এই যে ফুলারিনস যে আছে 30 থেকে 70টি, এর মধ্যে আরেকটা আমাদের বিশেষ উদাহরণ আছে। বিশেষ উদাহরণটা কি? বিশেষ উদাহরণ হলো বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। বাকিবলে কতগুলো কার্বন থাকে জানো? 60টা, ঠিক আছে। C60 বলে, এটাকে কি বলে? C60। তাহলে এটাকে কি বলে? C60 বা কার্বন 60টা। কার্বন 60টা যুক্ত যেটা থাকে সেইটা ভূগোলক বা গোলক আকৃতি। সেটা কি আকৃতির? ভূগোলক। লাইট একটু কম বেশি হচ্ছে না? আচ্ছা, তাহলে এটা কি? এটা হলো ভূগোলক আকৃতির গম্বুজ। এটা কেমন? এটা হলো ভূগোলক আকৃতির গম্বুজ। ভূগোলক আকৃতির গম্বুজ। এটার স্পেশাল নামটা কি ছিল? এটার নামটা ছিল আমাদের, নামটা কি? বুকমিনস্টার। বুকমিনস্টার ফুলারিন। ফুলারিন, বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল। বা কি বল ভাইয়া? বা বাকিবল। বাকিবল। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই বুকমিনস্টার ফুলারিন। এইটা এটা খুবই ইম্পর্টেন্ট নাম, বা বাকিবল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাম। বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল খুবই 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 ইম্পর্টেন্ট নাম। তাহলে চলে আসো, এই জায়গায় আমরা কিছু ম্যাথ করি। আসো, একটা কার্বনের ভর কত? একটা কার্বনের ভর কিন্তু আমাদের কত? 12। তাহলে বলো তো, এই যে বাকিবল বা বুকমিনস্টার ফুলারিন বা C60, এই যে ফুলারিন, এটা ফুলারিন, এই ফুলারিনের, এই যে আমরা ফুলারিন লিখলাম, এইটার ভর কত হতে পারে? এইটার ভর কত? এইটার ভর হলো 720। এইটার ভর হলো আমাদের 720। এটা আণবিক ভর কত? আণবিক ভর হলো 720। এই পর্যন্ত তোমাদের বইয়ে দেওয়া আছে। আরো কিছু এক্সট্রা তথ্য দিই যেগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই। সেটা হলো এই যে বুকমিনস্টার ফুলারিন বা C60 যেটা আছে না, এই C60 বা বুকমিনস্টার ফুলারিন, এইটার ক্ষেত্রে আমাদের পেন্টাভ্যালেন্ট শেপ থাকে, ঠিক আছে, বা পঞ্চভুজাকার শেপ থাকে। কেমন থাকে? পঞ্চভুজাকার। পঞ্চভুজাকার বলয় থাকে। পঞ্চভুজাকার বলয় থাকে। পঞ্চভুজাকার বলয় থাকে। কেমন বলয় ভাইয়া? ষড়ভুজাকার না কিন্তু, এখানে থাকে কিন্তু পঞ্চভুজাকার বলয়। মানে এই যে এরকম মোটামুটি এরকম বলয় দিয়ে, ওই যে আমাদের দেখো না, যে তোমরা এটা আরেকটু ভালো করে কিন্তু বুঝতে পারবা। আমরা যখন দেখো তো, যে যারা ফুটবল খেলো, তাদের ফুটবলে যে সাদা আর কালো যে ছকছক করা থাকে, সেই সাদা আর কালো ছকছকগুলোর আকৃতি কেমন থাকে একটু মনে করার চেষ্টা করো। সেখানে কিন্তু আমাদের এই পঞ্চভুজ থাকে, সেখানে কিন্তু ষড়ভুজ থাকে না। ফুটবলে কিন্তু সবসময় কিন্তু এই পঞ্চভুজ থাকে, ঠিক আছে। এই তথ্যটা বইয়ে না, এই তথ্যটা তোমাদের এক্সট্রা দিলাম। এখন দেখো, আচ্ছা, এরপরে তোমাদের আমি এরপরে যখন বলবো যে একক বন্ধন থাকলে আমরা sp3 সংকরায়ন দেখবো, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরায়ন দেখবো, ত্রিবন্ধন থাকলে sp সংকরায়ন দেখবো, এই জিনিসগুলো একটু পরে বলবো। কিন্তু এগুলো আমাদের কেমন থাকে? এগুলো নর্মালি এমন অবস্থায় থাকে, ঠিক আছে। এগুলো কেমন? এগুলো হলো নর্মাল। এইটা আমাদের নর্মাল। কিন্তু আমাদের অ্যাবনর্মাল কি? অ্যাবনর্মাল হলো এই C60 বা বুকমিনস্টার ফুলারিনে আমাদের কেমন থাকে? একক বন্ধন থাকে। একক বন্ধন থাকে। তবে তবে সংকরায়ন কেমন থাকে? সংকরায়ন হয় আমাদের sp2। এটা সংকরায়ন, একক বন্ধন থাকার পরও কিন্তু এটা সংকরায়ন কেমন হয়?
একক বন্ধন থাকার পরও কিন্তু এটা সংকরায়ন হয় sp2, একক বন্ধন থাকার পরও এটা সংকরায়ন হয় কিন্তু sp2, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন বাকি দুইটা যেই দুটো আছে যে সমানতার পলিমারকরণ, আসো আমরা অল্প অল্প করে দেখে নিই। সমানতা জিনিসটা কি ছিল? সমানুতা, সমানতা জিনিসটা কি ছিল বা সমানতা জিনিসটা কি 19-এ তোমরা পড়ছো। এখন একটু চলে আসো, আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন যাদের, তাহলে কি? তাহলে হলো আণবিক সংকেত এক, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন হলে তাদের কি বলা হয়? সেগুলোতে সমানতা বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো হলো সমানতা। তারপরে যদি দেখি ভাইয়া, তারপরে আমাদের কি লাগবে? তারপরে আমাদের লাগবে পলিমারকরণ। পলিমারকরণ কি জিনিস? এই জিনিসগুলো আমি শুধু ছোট ছোট করে তোমাদের বুঝাই দিচ্ছি, তাছাড়া কিছু কিন্তু লাগবে না। পলিমারকরণ কি? যে একাধিক মনোমার, একাধিক মনোমার দ্বারা গঠিত একটা চেইন। ঠিক আছে, একাধিক মনোমার, মনোমার, এই যে মনোমারগুলো আছে না, এগুলো কেমন হয়? অসম্পৃক্ত। ঠিক আছে, একাধিক মনোমার কিন্তু অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হতে হয়। সম্পৃক্ত দিয়ে কিন্তু আমরা মনোমার কিন্তু বলতে পারি না, মনোমারগুলো কিন্তু অসম্পৃক্ত হয়, খেয়াল রাখবা। হাইড্রোকার্বন, তাহলে একাধিক মনোমার দ্বারা গঠিত চেইনের মতো যৌগ, চেইনের মতো যৌগ, এগুলোর মাধ্যমে কি তৈরি হয়? এগুলোর মাধ্যমে পলিমার তৈরি হয়। এইটুকু আপাতত খাতায় লিখে রাখো, এইটুকুই অনেক। এইটুকু খাতায় লিখে রাখো, এইটুকুই অনেক। আচ্ছা, লিখা ডান যদি হয় আপু, তাহলে আজকের মতো এ পর্যন্তই রাখো, কারণ আমি আজকে যদি এরপরে নেক্সট টপিকটা কি, এরপরে নেক্সট টপিকটা তোমাদের আসবে জৈব যৌগের শ্রেণী বিভাগ। এখন শ্রেণী বিভাগ যদি পড়াতে যাই আরও আমার প্রায় 1.5 ঘন্টার উপর লাগবে। ঠিক আছে, তো আগামীকালকে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। আগামীকালকে দেখি বায়োলজি নিতে পারি, তো নেক্সট আবার যেদিন নিব আমি তোমাদের জানাই দিব ইনশাল্লাহ। এই সপ্তাহটা ক্লাস করো এইভাবে, তারপরে রুটিন অনুযায়ী বা রুটিন দিয়ে দিব, রুটিন অনুযায়ী ক্লাস নেব ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।